শুরু করছি মেকানিক্স 2। এই পেপারটি এর আগেও আমি তোমাদের বলেছিলাম, এই পেপারে দুটো পার্ট রয়েছে, তাই না? একটা হচ্ছে স্ট্যাটিক্স, অ্যানালিটিক্যাল স্ট্যাটিক্স, আর একটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক্স। তো আমরা আজকে এই হাইড্রোস্ট্যাটিক্স পোর্শনটা শুরু করব, হ্যাঁ। এর জন্য অরূপ মুখার্জি বা বেজ মুখার্জির যে বইটি রয়েছে সেই বইটা আমরা ফলো করব। তোমাদের কাছে যদি বইটা থাকে দেখতে পারো, এর ইন্ডেক্সে টোটাল 10টা চ্যাপ্টার রয়েছে। তার মধ্যে এই সমস্ত চ্যাপ্টার গুলো তোমাদের সিলেবাসে নেই। কোন কোন চ্যাপ্টার গুলো সিলেবাসে আছে আমি এখানে বলে দিচ্ছি। চ্যাপ্টার নাম্বার 3, চ্যাপ্টার নাম্বার 3, 4, তারপর 6, 7, 8, 9। ঠিক আছে, এই 6টা চ্যাপ্টার তোমাদের সিলেবাসে রয়েছে। চ্যাপ্টার 3-তে কি রয়েছে? প্রেসার অফ হেভি ফ্লুইড। চ্যাপ্টার 4-এ রয়েছে ইকুইলিব্রিয়াম অফ ফ্লুইড। চ্যাপ্টার 6-এ হচ্ছে সেন্টার অফ প্রেসার, যেটা কিনা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। চ্যাপ্টার 7, থ্রাস্ট অন কার্ভ সারফেস। চ্যাপ্টার 8, ইকুইলিব্রিয়াম অফ ফ্লোটিং বডিজ। এবং ফাইনালি চ্যাপ্টার 9, স্টেবিলিটি অফ ইকুইলিব্রিয়াম। এই চ্যাপ্টার 9টাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো মোটামুটি সিলেবাস অনুযায়ী এই 6টা চ্যাপ্টার আমাদের কমপ্লিট করতে হবে। ব্যাপারটা বোঝা গেছে? লাস্ট ইয়ারের কোশ্চেন পেপারটা যদি তুমি দেখো, তাহলে দেখবে দুইয়ের দাগের যে কোয়েশ্চেন গুলো ছিল না, দুইয়ের দাগের যেগুলো 6 নাম্বারের হয়, সেগুলো কিন্তু সবই স্ট্যাটিক্স থেকে দিয়েছিল। হাইড্রোস্ট্যাটিক্স থেকে কোনো কোয়েশ্চেন ছিল না দুইয়ের দাগে। আর 3-এর দাগে যেগুলো 10 নাম্বারের হয়, সেগুলো কিন্তু সব আবার হাইড্রোস্ট্যাটিক্স থেকে দিয়েছিল। বুঝতে পারছো? তাহলে এই দুটোর মধ্যে কোনো একটা টপিক যদি তুমি বাদ দাও, তাহলে কিন্তু হয় তোমার 2-এর দাগের সবগুলো বাদ হয়ে যাবে, অথবা 3-এর দাগের সবগুলো বাদ হয়ে যাবে। ওকে, যদিও এটা আগের বারের কোয়েশ্চেনটা এরকম দিয়েছিল, এবার এরকম দিতেও পারে, আবার মিক্সডও দিতে পারে, সেটা এখন কিছু বলা যাচ্ছে না। তাও আমি বলে দিলাম ব্যাপারটা। সেই কারণে স্ট্যাটিক্স এবং হাইড্রোস্ট্যাটিক্স দুটোকেই পড়তে হবে, কোনোটাকেই বাদ দেওয়া চলবে না। হ্যাঁ, দু একটা চ্যাপ্টার তুমি কম বেশি করতে পারো, সেটা আলাদা বিষয়, কিন্তু ওভারঅল জিনিসটা পড়তেই হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আজকে চ্যাপ্টার 3, প্রেসার অফ হেভি ফ্লুইড, এই চ্যাপ্টারটাই শুরু করছি, হ্যাঁ। হেডিং করো চ্যাপ্টারের নাম, প্রেসার অফ হেভি ফ্লুইড। হেভি ফ্লুইড মানে হচ্ছে এখানে যে ফ্লুইড গুলো আমরা কনসিডার করব, সেগুলোর ওয়েট আমাদের নিতে হবে, হ্যাঁ। ওয়েট গুলোকে নেগলেক্ট করা চলবে না। সেই কারণে এটাকে হেভি ফ্লুইড বলা হচ্ছে। যদি লাইট ফ্লুইড কথাটা বলতো, তাহলে ওয়েট গুলোকে নেগলেক্ট করতাম। বুঝতে পেরেছো? ডাইনামিক্সে আমরা কি নিয়ে কাজ করেছিলাম? পার্টিকেল ডাইনামিক্সে সেখানে আমরা একটা ছোট ছোট পার্টিকেল নিয়ে কাজ করেছিলাম। রিজিড ডাইনামিক্সে আমরা রিজিড বডি নিয়ে কাজ করেছিলাম। স্ট্যাটিক্সেও আমরা রিজিড বডি নিয়ে কাজ করব। রিজিড বডির ইন্টারনাল যে জিনিসপত্র সেগুলো থাকবে, ওখানে কোনো মোশন থাকবে না।
আর এই হাইড্রোস্ট্যাটিক্সে আমরা ফ্লুইড নিয়ে কাজ করব, ঠিক আছে। ফ্লুইড একটা জায়গাতে দাঁড়িয়েও থাকবে, তার ভিতরের জিনিসপত্র আমাদের আলোচনা করতে হবে, এবং অবশ্যই এখানে ফ্লুইডের মোশনও কিন্তু হবে, হ্যাঁ। দুটো জিনিসই এর মধ্যে রয়েছে, ঠিক আছে। ওকে। তো চ্যাপ্টার 3, প্রেসার অফ হেভি ফ্লুইড, এখানে থিওরি খুব একটা সেরকম নেই। একটা থিওরি আছে, সেটা আমি করিয়ে দিচ্ছি। বাকি থিওরিগুলো আমাদের অতটা ইম্পর্টেন্ট নয়, হ্যাঁ। এই থিওরিটাও যে খুব আহামরি ইম্পর্টেন্ট তাও না, আমি সেটা করিয়ে দিচ্ছি। তাও একদম শুরুতে একটা থিওরি দিয়েই শুরু করি, ঠিক আছে। কিসের থিওরি? না, একটা জায়গায় যদি তুমি কিছু পরিমাণ ফ্লুইড রেখেছো, তাহলে সেই ফ্লুইডের মধ্যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে প্রেসার কত হবে, প্রেসারের এক্সপ্রেশনটা কিরকম, সেইটাই আমরা এখানে দেখতে চাইছি, হ্যাঁ। ধরো একটা পাত্রের মধ্যে কিছু পরিমাণ ফ্লুইড রাখা আছে। ফ্লুইডটা যে সব সময় জল হবে সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই, যে কোনো ফ্লুইড হতে পারে। এইবার এইটা হচ্ছে সেই ফ্লুইডের মধ্যবর্তী যে কোনো একটা পয়েন্ট পি, যার ডেপথ ফ্রম দ্য সারফেস মনে করো জেড। এই যে সারফেস মানে ফ্লুইডের যে সারফেস, সেই সারফেসটাকে বলা হয় ফ্রি সারফেস। এই ফ্রি সারফেস থেকে পি পয়েন্টের ডেপথ মনে করো জেড। তো এই পি পয়েন্টে প্রেসার কি পরিমাণ রয়েছে, সেই প্রেসারের এক্সপ্রেশনটা কি, সেটাই আমরা এখানে দেখতে চাইছি। ছোটবেলা থেকেই তোমরা এটা পড়ে আসছো। কেউ বলতে পারবে প্রেসারের ফর্মুলা কি? জেড ডেপথে। মনে করে দেখো, ছোট থেকেই পড়ছো কিন্তু এটা। পি ইজ ইকাল টু কি হয়? রো 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 জেড। হ্যাঁ, রো জি এইচ বলতাম আগে আমরা। এখানে যদি জেড ডেপথ হয় তাহলে এখানে বলবো রো জি জেড। ঠিক আছে, পি ইজ ইকাল টু রো জি জেড, প্রেসারটা হবে রো জি জেড এর সঙ্গে সমান। সেটাই আমরা এখানে প্রমাণ করব, ঠিক আছে। তো পরীক্ষায় কোয়েশ্চেনটা এইরকম ভাবে দিতেই পারে, ফাইন্ড দা এক্সপ্রেশন অফ প্রেসার at any point বা at a depth z from the free surface। ঠিক আছে, এরকম কোয়েশ্চেন আমাদের পরীক্ষায় সেট হতে পারে। তো এই কোয়েশ্চেনটার অ্যান্সারই এবার আমাদের করতে হবে। তো এখানে পি পয়েন্ট রয়েছে, পি পয়েন্টে প্রেসারটা আমরা বার করতে চাইছি। আর একটা পয়েন্টের খুব কাছাকাছি নিয়ে নাও, এইরকম জায়গায় কিউ, পি আর কিউ দুটো পয়েন্ট আমরা নিয়ে নিই। পি পয়েন্টের ডেপথটা হচ্ছে জেড, কিউ পয়েন্টটা পি এর খুব কাছাকাছি, তাহলে উম, এই ডেপথটা মনে করো ডেল জেড, মানে পি আর কিউ এর মধ্যে দূরত্বটা হচ্ছে ডেল জেড।
দেখতে অনেকটা দূরে আছে, কিন্তু আসলে খুব কাছাকাছি রয়েছে। হ্যাঁ, লেখো। লেট পি অ্যান্ড কিউ বি 2 points on the same vertical line. In the fluid at depth z and z plus del z below the free surface of the fluid। ঠিক আছে, ওকে। এইবার এই পি কিউটাকে অ্যাক্সিস করে আমরা একটা সিলিন্ডার এখানে কনসিডার করছি। তো সেই সিলিন্ডারটা তাহলে দেখতে কেমন হবে? এইরকম। এটা অবশ্যই একটা ইমাজিনারি সিলিন্ডার, হ্যাঁ, উইথ পি কিউ as the axis. Let us describe a right circular cylinder of small cross section area alpha। ঠিক আছে, অর্থাৎ যে সিলিন্ডারটা এখানে আমরা কনসিডার করলাম তার ক্রস সেকশন এরিয়াটা হচ্ছে আলফা, যেখানে আলফাটা অবশ্যই একটা খুব ছোট কোয়ান্টিটি। ঠিক আছে, ক্রস সেকশন এরিয়া বলতে কি না, এই সিলিন্ডারটাকে তুমি যদি এই রকম ছোট 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 অনেকগুলো সার্কেলে ডিভাইড করে দাও, এই সার্কেল গুলোকে ডিভাইড এই সার্কেল গুলোকে যদি একত্রে করো তাহলে একটা সিলিন্ডার তৈরি হচ্ছে। তো এই প্রত্যেকটা সার্কেলের এরিয়া হচ্ছে আলফা। ঠিক আছে, এটাই হচ্ছে ক্রস সেকশন এরিয়া। বুঝতে পারলে? মানে সিলিন্ডারটাকে একদম সরু 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 করে কেটে ফেললে তাহলে প্রত্যেকটা সরু অংশের এরিয়া হচ্ছে আলফা, এরকম ব্যাপার। লেট পি অ্যান্ড পি প্লাস ডেল পি বি দা প্রেসার of the fluid
at P and Q respectively. তাহলে আমাদের পি পয়েন্টে প্রেসার হচ্ছে স্মল পি, কিউ পয়েন্টে প্রেসার হচ্ছে পি প্লাস ডেল পি। ঠিক আছে, এটা ধরে নেওয়া হলো। ঠিক আছে, এইবার এই সিলিন্ডারটার উপরে কি কি ফোর্স কাজ করছে সেটা আমাদের দেখতে হবে। দা ফোর্সেস অ্যাক্টিং অন দা সিলিন্ডার আর কি কি ফোর্স এই সিলিন্ডারটার উপর কাজ করছে। প্রথমত চিন্তা করে দেখো, ভালো করে বুঝবে ব্যাপারটা। এই যে সিলিন্ডারের সারফেসটা রয়েছে তার উপরে যে জলগুলো রয়েছে বা যে ফ্লুইড গুলো রয়েছে সেগুলো এসে চাপ দেবে, একই না? তাহলে সেই ফোর্সটাকে আমরা বলছি থ্রাস্ট। হ্যাঁ, থ্রাস্টের বাংলা হচ্ছে ঘাত। তো উপরের যে ফ্লুইড গুলো রয়েছে সেগুলো উপরের সারফেসটা আর উপর যে প্রেসার ক্রিয়েট করবে সেটাই হচ্ছে থ্রাস্ট। দা থ্রাস্ট, সেটা কি পরিমাণ প্রেসার ক্রিয়েট করবে না, পি পয়েন্টে প্রেসার ছিল স্মল পি, আর এই যে সারফেসটা রয়েছে, এই যে সারফেসটা রয়েছে তার এরিয়া কত, সেটাকে আমরা ধরে নিয়েছি আলফা, ক্রস সেকশন এরিয়া। তাহলে এই টোটাল সারফেসটার উপরে কি পরিমাণ প্রেসার ক্রিয়েট করবে, পি ইন্টু আলফা। বুঝতে পারলে? পি ইন্টু আলফা অন দা প্লেন ফেস অফ দা সিলিন্ডার at P। এবং এই থ্রাস্টটা কোন দিকে কাজ করছে, উপরের ফ্লুইডটা প্রেসারটা ক্রিয়েট করছে, তার মানে নিচের দিকে কাজ করবে, অ্যাক্টিং ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। ঠিক আছে, অ্যাক্টিং ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস। বুঝতে পারলে? তাহলে ঠিক একই রকম ভাবে আমাকে বলো, এই নিচের দিকে যে সারফেসটা রয়েছে, এই নিচের দিকে সেই সারফেসের উপর কি পরিমাণ প্রেসার ক্রিয়েট করবে এই নিচের ফ্লুইড গুলো, দেখি কে বলতে পারে। এটা হবে পি হ্যাঁ, দা থ্রাস্ট পি প্লাস ডেল পি, কারণ প্রেসার নিচেতে রয়েছে পি প্লাস ডেল পি, ক্রস সেকশন এরিয়াটা একই রয়েছে আলফা, অন দা, ওই লেখাটা একই, হ্যাঁ, অন দা প্লেন ফেস অফ দা সিলিন্ডার অ্যাট কিউ। এটা হবে অ্যাক্টিং ভার্টিক্যালি আপওয়ার্ড, ভার্টিক্যালি আপওয়ার্ড।
আচ্ছা, এইবার এই আশেপাশে যে ফ্লুইড গুলো রয়েছে সেগুলো এই সিলিন্ডারের সাইডে একটা চাপ দেবে, সেটাকেও আমাদের এখানে লিখতে হবে। তো সেটার এক্সপ্রেশনটা আমরা লিখছি না, আমরা জাস্ট ওই কথাটা লিখে দিচ্ছি যে আশেপাশের ফ্লুইড গুলো কিন্তু একটা প্রেসার ওর ওপর ক্রিয়েট করবে। দা ট্রাস্ট অন দা কার্ভ সারফেস অফ দা ফ্লুইড। সিলিন্ডার, এটা কোন দিকে কাজ করবে না, সেটা অ্যাক্টিং পারপেন্ডিকুলার টু দা অ্যাক্সিস পি কিউ। ঠিক আছে। এবং ফাইনালি আরেকটা ফোর্স এখানে কাজ করবে, সেটা হচ্ছে আমাদের এই সিলিন্ডারটার মধ্যে যে পরিমাণ ফ্লুইড রয়েছে তার যে ওয়েট, যেহেতু হেভি কথাটা রয়েছে চ্যাপ্টারের নামেই, আমাদের এখানে ওয়েটটা কিন্তু অবশ্যই কনসিডার করতে হবে। তো এই ওয়েটের পরিমাণটা কি হবে? দেখো, ক্রস সেকশন এরিয়া হচ্ছে আলফা, আর এর হাইটটা হচ্ছে ডেল জেড। তাহলে পুরো এরিয়াটা কত হবে? আলফা ইন্টু ডেল জেড, হ্যাঁ কি না? এবার তার সঙ্গে যদি আমি এর ডেনসিটি মাল্টিপ্লাই করে দিই তাহলেই আমরা ওয়েট পেয়ে যাব বা মাস পেয়ে যাব। ডাব্লিউ ইজ ইকাল টু এম জি হয়। তাহলে এখানে আমরা লিখছি যে দা ওয়েট, ডাব্লিউ ইজ ইকাল টু কি হয়, এম জি। জিটা লিখলাম, আর এম মানে হচ্ছে টোটাল এরিয়া, আলফা ইন্টু ডেল জে টোটাল এরিয়া, তার সঙ্গে ডেনসিটির গুণফল। বুঝতে পারলে? এই পার্টটা হচ্ছে এম আর এটা হচ্ছে জি, হ্যাঁ কি না? অফ দা ফ্লুইড ইনসাইড দা সিলিন্ডার। এটা কোন দিকে কাজ করবে? অবশ্যই নিচের দিকে, ওয়েট সব সময় নিচের দিকেই কাজ করে, অ্যাক্টিং ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। তার মানে আমরা যে সিলিন্ডারটা কনসিডার করলাম, সেই সিলিন্ডারের উপরে কি কি ফোর্স কাজ করছে সেগুলো এক এক করে আমরা এখানে লিস্ট করে নিলাম। বলো, এই পর্যন্ত কারোর কোনো অসুবিধা হয়? আর রো হচ্ছে ডেনসিটি, এবং জি হচ্ছে গ্র্যাভিটি। এই পর্যন্ত কোনো অসুবিধা আমাকে বল।
আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে তো নাকি? হ্যাঁ স্যার। ঠিক আছে। তাহলে এইবার আমরা এই সমস্ত ফোর্স গুলোকে ভার্টিক্যালি রিসলভ করব, মানে ভার্টিক্যালি আমরা সমস্ত ফোর্স গুলোকে একত্রে লিখব। তাহলে নিচের লাইনে লেখো, নাও রিসলভিং all the acting forces on the cylinder vertically downward. We have. ওকে, তাহলে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড নাম্বার ওয়ান, পি আলফা, সেটা নিচের দিকেই আছে। তাহলে যেহেতু পি আলফাটা নিচের দিকেই কাজ করছে, তাহলে সেই কারণে প্লাস পি আলফা। তারপর দুই নাম্বারে যে ফোর্সটা আছে, পি প্লাস ডেল পি ইন্টু আলফা, সেটা উপরের দিকে কাজ করছে, সেই কারণে নেগেটিভ, যেহেতু আমরা সমস্ত ফোর্স গুলোকে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কনসিডার করছি। নাম্বার থ্রি, পিকিউ এর সঙ্গে পারপেন্ডিকুলার, তার মানে এর ভার্টিক্যালি কোনো কিচ্ছু নেই, এটা হরাইজন্টাল ফোর্স, তো এটা বাদ দিয়ে দাও। নাম্বার ফোর, ওয়েট যেটা, সেটাও ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, তাহলে নিচের দিকেই আছে, সুতরাং প্লাসই হবে। জি রো আলফা ডেল জেড সমান জিরো। বুঝতে পারলে? ওকে, এইবার এখান থেকে কি পাচ্ছ দেখো। এখান থেকে ডেল পি বাই ডেল জেড সেটা সমান কত আসছে, কে বলতে পারবে? মাইনাস জি ইন্টু রো। মাইনাস? না, মাইনাসটাও না, প্লাস হবে। হ্যাঁ, রোজই। আচ্ছা, বোথ সাইডে লিমিট নিয়ে নাও। লিমিট ডেল জেড টেন্স টু জিরো, কারণ আমরা শুরুতেই বলেছিলাম পি আর কিউ পয়েন্ট দুটো একে অপরের খুব কাছাকাছি রয়েছে, তার মানে ডেল জেড এর মানটা অবভিয়াসলি টেন্স টু জিরো। ডান দিকে তো ডেল জেড কিছু নেই, সো লিমিট নেওয়াও যা, না নেওয়াও তাই ডান দিকে। তাহলে লেফট সাইডটা কি হবে? লেফট সাইডটা হবে ডিপি বাই ডিজেড, ডান দিকটা হয়ে যাচ্ছে রো জি। ব্যাস, এবার এটাকে ইন্টিগ্রেশন করে দাও, তাহলেই দেখো তোমার পি এর এক্সপ্রেশন চলে এসেছে।
পি সমান পেয়ে যাচ্ছ রো জি জেড প্লাস একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি। ওকে। আচ্ছা, এইবার এই পাত্রটা, এই পাত্রতে আমরা ফ্লুইডটা রেখেছি তো, এই পাত্রটা বায়ুমণ্ডলে কোথাও রাখা আছে। হুম, তো যেখানেই এই পাত্রটা রাখা থাকুক না কেন, এর উপরে নিশ্চয়ই কিছু বায়ু আছে। তো সেই বায়ুমণ্ডলীয় যে চাপ সেটা এই ফ্রি সারফেসের উপরে পড়বে। আমরা ক্যাপিটাল পাই ধরে নিচ্ছি বায়ুমণ্ডলীয় চাপটাকে। ঠিক আছে, বা সিম্পলি পাই লিখলেও কোনো অসুবিধা নেই, পাই হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে লেখো লেট পাই বি দা, ক্যাপিটাল পাই লেখো, বি দা অ্যাটমসফেরিক প্রেসার, মানে বায়ুমণ্ডলীয় চাপ, অফ দা ফ্রি সারফেস জেড ইজ ইকাল টু জিরো। কারণ জেডটা আমরা পি পয়েন্টের ডেপথ ধরেছিলাম ফ্রম ফ্রি সারফেস, তো ফ্রি সারফেসে জেড ইজ ইকাল টু অবশ্যই জিরো হবে। তার মানে তুমি চিন্তা করে দেখো, জেড ইজ ইকাল টু যদি জিরো হয়, তখন আমাদের পি পয়েন্টটা কোথায় চলে আসবে বলো দেখি। জেড ইজ ইকাল টু যদি জিরো হয়, আমাদের এই পি পয়েন্টটা এই ফ্রি সারফেসের উপরে চলে আসবে। তার মানে তখন পি পয়েন্টে যে প্রেসার সেটা কিন্তু এই বায়ুমণ্ডলীয় চাপটাই হবে, পাইটাই হবে। বুঝতে পারছো? তার মানে যদি জেড ইজ ইকাল টু জিরো হয়, সেক্ষেত্রে প্রেসার যেটা সেটা কিন্তু পাই হবে। ওকে, এই মানটাকে তুমি এই 1 নম্বরে বসিয়ে দাও। ফ্রম 1, তাহলে 1 নাম্বার থেকে সি এর মান কত আসছে আমাকে বলো। পাই আছে। পাই আসছে, ব্যাস হয়ে গেল। দেয়ারফর আমাদের পি পয়েন্টে প্রেসার স্মল পি, সেটার ফর্মুলা হচ্ছে রো জি জেড প্লাস ক্যাপিটাল পাই। এইটাই হয়ে গেল আমাদের জেড ডেপথে প্রেসারের ফর্মুলা। এখন যদি তুমি বায়ুমণ্ডলীয় চাপটাকে নেগলেক্ট করো, তাহলে পি ইজ ইকাল টু রো জি জেড হবে। ঠিক আছে, বুঝতে পারলে? বলো, কোনো অসুবিধা? হ্যাঁ কি না? এই চ্যাপ্টার থেকে যদি মনে করে থিওরি দেবে, তাহলে এইটাই দেওয়ার মতো রয়েছে। আর কোনো থিওরি এই চ্যাপ্টার থেকে দেওয়ার মতো নেই। আশা, বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝেছি। ঠিক আছে। আচ্ছা, এইবার ফ্লুইডের কিছু ইন্টারেস্টিং প্রপার্টি আমরা এখানে দেখব। সাম প্রপার্টিজ।
ফ্লুইডের কিছু ইন্টারেস্টিং প্রপার্টি আমাদের এখানে জানতে হবে। অনেক আগে মানে 2017, 18, 19, হ্যাঁ, এই সময়গুলোতে এই প্রপার্টির প্রমাণগুলো আসার একটা চল ছিল। কিন্তু এখন এই প্রপার্টির প্রমাণ অতটা দেয় না, এই প্রমাণগুলোর প্রতি অতটা ইন্টারেস্ট আর নেই, বুঝতে পারলে? সেই কারণে আমরা জাস্ট প্রপার্টি গুলো পড়ে রাখছি। তোমরা এর প্রমাণটা বই থেকে একটুখানি দেখতে পারো, তাহলে কি হবে, সাবজেক্টটার প্রতি ইন্টারেস্ট বাড়বে। আর যদি বাই চান্স পরীক্ষায় চলে আসে তখন একটু লিখতেও পারবে, খুব একটা কঠিন না, থিওরিটিক্যাল জায়গা, খুব ক্যালকুলেশন নেইও, জাস্ট ছবিটা বুঝলেই জিনিসগুলো হয়ে যাবে। নাম্বার ওয়ান, ফার্স্ট প্রপার্টি যেটা, সেটা হচ্ছে এইরকম: ইন এ ফ্লুইড at rest under gravity, একটা ফ্লুইড রেস্টে রয়েছে, ওর কোনো মোশন নেই কিন্তু, হ্যাঁ, যদি কোনো মোশন না থাকে তাহলে দা প্রেসার ইজ দা সেম at all points in the same horizontal plane। ঠিক আছে, অর্থাৎ মনে করো এরকম একটা পাত্র তোমার কাছে রয়েছে, এরকম একটা পাত্র তোমার কাছে রয়েছে, এই পাত্রটা পুরোটাই ফ্লুইডে ভর্তি। এইবার তুমি এটাকে এরম ভাবে দাঁড় করিয়ে রেখে দিয়েছো আন্ডার গ্র্যাভিটি। এইবার তুমি একটা যে কোনো হরাইজন্টাল প্লেন নাও, ধরো এইরকম একটা হরাইজন্টাল প্লেনের কথা আমি ভাবছি। তো এই পয়েন্টে যে প্রেসার পাওয়া যাবে, এই পয়েন্টেও কিন্তু সেম প্রেসার পাওয়া যাবে, অর্থাৎ এই প্লেনের উপর যে পয়েন্টই নাও না কেন প্রতিটা পয়েন্টে প্রেসার কিন্তু সেম হবে। বোঝা গেছে? এটাই আমাদের ফার্স্ট প্রপার্টিটা বলছে। ঠিক আছে, কি বুঝতে পারলে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, বুঝেছি। সেকেন্ড প্রপার্টি: ইন এ হোমোজিনিয়াস ফ্লুইড, হোমোজিনিয়াস ফ্লুইড মানে ফ্লুইডের প্রতিটা জায়গাতেই ঘনত্ব সেম, ঘনত্ব কোথাও কম কোথাও বেশি এরকম নয়, যেখানেই যাও ঘনত্ব সেম। অ্যাট রেস্ট আন্ডার গ্র্যাভিটি,
the difference between the pressure at two points is proportional to the difference of their depth। ঠিক আছে, তার মানে এই আগের ছবিটা দিয়েই যদি আমি বলি, তুমি মনে করো এই পয়েন্টে প্রেসার নিয়েছো, এটা ধরে নাও P1 পয়েন্ট, আর এই পয়েন্টে প্রেসারটা দেখছো P2। তো এই P1 আর P2, এই দুটো প্রেসারের যে ডিফারেন্স, সেটা কার সঙ্গে প্রপোর্শনাল হবে? এই দুটো পয়েন্টের যে ডিফারেন্স মানে এ বি, এই লেন্থটার সঙ্গে প্রপোর্শনাল হবে। কথা বোঝা গেছে? এ পয়েন্টে প্রেসার হচ্ছে P1, বি পয়েন্টে প্রেসার হচ্ছে P2। P1 আর P2 এর মধ্যে যে ডিফারেন্স, P1 - P2, বা P1 আর P2 এর মধ্যে যে ডিফারেন্স, সেটা কার সঙ্গে প্রপোর্শনাল হবে? এই লেন্থ এ বির সঙ্গে প্রপোর্শনাল হবে। বোঝা গেল? হ্যাঁ কি না? কি? বুঝতে পেরেছি। হুম। নাম্বার 3, the free surface of a homogeneous fluid at rest under gravity is horizontal। তার মানে এটা বলতে চাইছে কোনো একটা পাত্রতে তুমি কিছু পরিমাণ ফ্লুইড নিয়ে সেটা আন্ডার গ্র্যাভিটি রেখে দিয়েছো, এবং সেই ফ্লুইডটা রেস্ট হয়ে গেছে, রেস্টে আছে। তো তার যে ফ্রি সারফেস, সেটা কিন্তু এরকম একটা ফ্ল্যাট লাইন বা হরাইজন্টালে থাকবে। ঠিক আছে? ফ্রি সারফেসটা সব সময় হবে হরাইজন্টাল। কখনো এরকম হতে পারে না যে পাত্রতে তুমি ফ্লুইডটা রেখেছো, ফ্লুইডের যে সারফেস সেটা এরকম ভাবে রয়েছে, এরকম ভাবে ফ্লুইডের সারফেসটা আছে। এটা কখনোই হতে পারে না, হ্যাঁ, এটা কখনোই সম্ভব নয়। বুঝতে পেরেছো? যদি তুমি একটু ঝাঁকিয়ে দাও, নাড়িয়ে দাও, তখন হতে পারে, কিন্তু যখনই ফ্লুইডটা শান্ত অবস্থায় চলে আসবে, তখনই দেখবে তার সারফেসটা একেবারে হরাইজন্টাল হয়ে গেছে। ওকে।
ঠিক একইভাবে যদি দুই রকমের ফ্লুইড তুমি একসঙ্গে মিশিয়ে দাও যারা কখনোই মেশে না, যেমন তেল আর জল, এক বোতল তেল ঢাললে আর এক বোতল জল ঢাললে, তাহলে তাদের যে সারফেসের যে লেয়ারটা থাকবে সেই লেয়ারটাও কিন্তু হরাইজন্টাল হবে, বা যে জায়গাটাই ওই ফ্লুইড দুটোর ভাগ হয়ে যাবে সেই জায়গাটাও কিন্তু হরাইজন্টাল হবে। 4 নাম্বার দিয়ে লেখো, দা সারফেস অফ সেপারেশন অফ টু liquid of different densities which do not mix at rest under gravity is a horizontal plane। ঠিক আছে, তার মানে ব্যাপারটা এরকম, তোমার কাছে এরকম একটা পাত্র রয়েছে, তুমি সেই পাত্রতে প্রথমে এক বোতল তেল ঢাললে আর এক বোতল জল ঢাললে, তাহলে এই যে সারফেস, যে সারফেসটা তেল আর জলকে পার্থক্য করছে সেটাও কিন্তু হরাইজন্টাল হবে। এরকম কখনোই হতে পারে না যে এই সারফেসটা এইরকম ভাবে রয়েছে, নিচের অংশটা তেল বা জল, উপরের অংশটা জল, এরকম কিন্তু কখনোই হওয়া সম্ভব নয়। বোঝা গেছে? তাহলে এই যে 4টে প্রপার্টি আমি বললাম এর প্রমাণগুলো যদি সম্ভব হয় একটুখানি দেখো বই থেকে, তাহলে কি হবে, সাবজেক্টের প্রতি ইন্টারেস্ট বাড়বে এবং পরীক্ষায় যদি চলেও আসে বাই মিস্টেক তখন তুমি অন্তত পক্ষে কিছু হলেও লিখতে পারবে। হ্যাঁ, তো মোটামুটি এই সমস্ত থিওরি গুলো জানলেই হবে। এইবার আমাদের এখান থেকে কিছু অঙ্ক করতে হবে। আগের বছর এই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক এসেছিল 5 নাম্বারের, একটাই এসেছিল 5, শর্ট কোয়েশ্চেন একটা দুটো এসেছিল, যদিও সেটা এই চ্যাপ্টার না, অন্য চ্যাপ্টারে। বলো, এই পর্যন্ত কিছু বলার থাকলে বলতে পারো, আমরা তাহলে এবার অঙ্কতে যাব। খুবই সহজ এই চ্যাপ্টারের অঙ্কগুলো, এবং সিমিলারিটি রয়েছে হ্যাঁ অঙ্কগুলোর মধ্যে। চলো।
লেখো একটা অঙ্ক। ফ্রি ফ্লুইড whose densities are in AP. Fill a semicircular tube whose bounding diameter is horizontal. ঠিক আছে, আমাদের কাছে একটা সেমি সার্কুলার টিউব রয়েছে যার বাউন্ডিং ডায়ামিটারটা হরাইজন্টাল, এবং সেই টিউবটার মধ্যে তিন ধরনের ফ্লুইড ঢালা হয়েছে। সেই ফ্লুইড গুলোর যে ডেনসিটি সেগুলো এপি তে রয়েছে, অ্যারিথমেটিক প্রোগ্রেশনে রয়েছে। হ্যাঁ, আমাদের কি প্রমাণ করতে হবে? প্রুফ দ্যাট the depth of one of the common surface is double that the other। তিনটে ফ্লুইড যেহেতু রয়েছে, আমাদের দুইখানা কমন সারফেস থাকবে। তো একটার কমন সারফেসের যে ডেপথ সেটা অপরটা ডাবল। ওকে, ছবিটা আঁকি তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এইটা হচ্ছে আমাদের সেই টিউবটা যার কথা কোয়েশ্চেনে বলা হলো, সেমি সার্কুলার টিউব। এটা হচ্ছে সেন্টার ও। এ বি বাউন্ডিং ডায়ামিটার, যেটা কিনা হরাইজন্টাল। তিন ধরনের ফ্লুইড এখানে ঢালা হয়েছে। তাহলে মনে করো এই পর্যন্ত একটা ফ্লুইড আছে, ই নাম দিচ্ছি। এই পর্যন্ত আর একটা ফ্লুইড আছে, এফ নাম দিচ্ছি। তো তিনটে ফ্লুইডকে আমি এখানে তিন রকম কালার দিচ্ছি। হ্যাঁ, এই ফ্লুইডটাকে হলুদ করে দিলাম, এটাকে আকাশি করে দিলাম, আর একটা কি কালার দিই বলো? সবুজ করি, হালকা সবুজ। হ্যাঁ, ঠিক আছে। যেহেতু এদের ডেনসিটি আলাদা, এরা কখনোই একে অপরের সঙ্গে মিশে যাবে। হুম,
এখান থেকে একটা লম্ব টানো। তাহলে এই এফ যে কমন সারফেসটা রয়েছে তার ডেপথ হচ্ছে ও এম, আর ই যে কমন সারফেসটা রয়েছে তার ডেপথ হচ্ছে ও এন। আমাদের প্রমাণ করতে হবে ও এন যেটা সেটা হচ্ছে ও এম এর ডাবল। বুঝতে পেরেছো? কোয়েশ্চেনটা বোঝা গেছে, হ্যাঁ কি না? এখানটায় একটা ডি নাম দিয়ে দাও। কোশ্চেনটা বোঝা গেছে তো? আচ্ছা। হুম, ঠিক আছে। তাহলে এইবার তুমি এক কাজ করো, এই ডেনসিটি গুলোকে কিছু ধরে নাও। এই হলুদটাকে আমি মনে করছি রো ডেনসিটি, আকাশিটাকে রো প্লাস সিগমা, আর এটাকে রো মাইনাস সিগমা। হবে? যেহেতু এটা সব থেকে কম আছে সেই কারণে সব থেকে ছোট এটা দিলাম রো মাইনাস সিগমা। এটা মিডিয়াম আছে সেই কারণে রো, আর এটা সব থেকে বেশি আছে সেই কারণে রো প্লাস সিগমা। আর যেহেতু এপি তে রয়েছে সেই কারণে আমরা এই রকম ভাবে ধরলাম ডেনসিটি গুলোকে। ঠিক আছে। লেট এ ও বি বি দা বাউন্ডিং ডায়ামিটার and OD be the vertical radius. Let AE, EF and FB be filled with liquids of density rho, rho plus sigma and rho minus sigma respectively. Let OD সমান A, মানে রেডিয়াসটা A ধরে নিলাম। E N and FM be the are the perpendiculars drawn from E and F on the vertical diameter OD। তাহলে ছবিতে যে জিনিসটা আঁকলাম সেই জিনিসটাই জাস্ট ভাষার মাধ্যমে এখানে লিখলাম, আর কিন্তু কিচ্ছু করা হয়নি।
এইবার আমরা আসল কাজটা করব। এই যে টিউবটা দেখতে পাচ্ছ, তার সব থেকে লোয়েস্ট পয়েন্ট কোনটা বলতে পারবে আমাকে? ডি। ডি। তো ডি পয়েন্টে আমরা প্রেসারটাকে ইকুয়াল করব ফ্রম বোথ সাইড। লেফট সাইড থেকে যে প্রেসার ডিতে আসছে আর রাইট সাইড থেকে যে প্রেসার ডিতে আসছে, সেই দুটো প্রেসারকে আমরা ইকুয়াল করব। প্রেসারের ফর্মুলা তুমি শিখে গেছো? কি প্রেসারের ফর্মুলা? রো জি এইচ। তাহলে লেখো ফর ইকুইলিব্রিয়াম equating pressures at the lowest point due from both sides we get। তাহলে প্রথমে লেফট সাইডের কথা ভাবা যাক, হ্যাঁ। দেখো, এই যে হলুদ লিকুইডটা রয়েছে তার জন্য প্রেসার ডি পয়েন্টে যাবে, সেই প্রেসারটা কি হবে? রো জি এইচ। রো জি জেড। জেড মানে হচ্ছে ডেপথ। তো এই হলুদ লিকুইডের ডেপথ কত দেখো? ও এন। হ্যাঁ কি না? ও এন প্লাস। আচ্ছা, এই যে ই থেকে ডি, এই পোর্শনে যে আকাশী লিকুইডটা রয়েছে তার জন্য আমরা প্রেসারটা কি পাবো? তার ডেনসিটি হচ্ছে রো প্লাস সিগমা ইন্টু জি। তার ডেপথটা কত বলো ছবি অনুযায়ী? তার ডেপথটা হচ্ছে এন ডি। হ্যাঁ কি না? বুঝতে পারলে? ঠিক একইভাবে রাইট সাইডটা কি হবে বলো? প্রথমে রাইট সাইডে এই যে আকাশী পোর্শনটা রয়েছে তার কথা তুমি চিন্তা করো। তাহলে সেটা হচ্ছে রো প্লাস সিগমা জি। এর ডেপথটা কত দেখো? এমডি। এমডি। এবং ফাইনালি সবুজটার জন্য আমরা পাচ্ছি রো মাইনাস সিগমা ইন্টু জি। এটার ডেপথ কত? এটা হচ্ছে ও এম। এই লাইনটা কে বুঝতে পারলে না আমাকে বল। ঠিক আছে, এখান থেকেই আমাদের অ্যান্সার চলে আসে। সমস্ত জি গুলোকে ক্যান্সেল করে দাও। এবং এই যে ডিস্টেন্স গুলো রয়েছে প্রত্যেকটাকে ও এর মাধ্যমে লেখার চেষ্টা কর। তাহলে এন ডি, সেটাকে আমরা লিখতে পারি ও ডি মাইনাস ও এন। ডান দিকেও তাই।
এমডি, সেটাকে লেখা যাবে ওডি মাইনাস ওএম। ঠিক আছে, ব্যাস। এইবার একটুখানি সিম্পলিফাই করবে, করলেই দেখবে এই রেজাল্টটা চলে আসছে। ওএন ইজ ইকাল টু 2 × ওএম। এটাই আমাদের প্রমাণ করার কথা ছিল। ব্যাস হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ কি না? প্রতিটা অঙ্কর টাইপ কিন্তু একই। সব থেকে যে লোয়েস্ট পয়েন্ট থাকবে সেই লোয়েস্ট পয়েন্টে আমাদের প্রেসার গুলোকে ইকুয়াল করে দিলেই অ্যান্সার চলে আসবে। যদি কোনো অসুবিধা থাকে আমাকে বলতে পারো। নেক্সট প্রবলেম। A fine bent tube in the form of an ellipse. ইলিপসের মতো দেখতে একটা টিউব রয়েছে, সেটা কেমন ভাবে আছে? is held with its major axis ভার্টিক্যাল। তাহলে মেজর অ্যাক্সিসটা ভার্টিক্যাল রয়েছে, and is completely filled with n liquid of densities ρ1, ρ2, etc. ρn। ঠিক আছে, তাহলে এইবার টিউবটার মধ্যে n সংখ্যক লিকুইড রাখা হয়েছে। if R1, R2, etc. Rn be the focal distances of the successive points of separation।
অফ দ্য লিকুইড। মানে যে পয়েন্ট গুলোতে লিকুইড গুলো সেপারেট রয়েছে তার ডিস্টেন্স হচ্ছে এগুলো R1 R2 Rn। আমাদের প্রমাণ করতে হবে R1 ইন্টু ρ1 মাইনাস ρ2 প্লাস R2 ইন্টু ρ2 মাইনাস ρ3 প্লাস Rn ইন্টু ρn মাইনাস ρ1 ইজ ইকাল টু 0। এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে। Okay. তো ছবিটা আঁকি তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। একটা ইলিপস আমাদের রয়েছে যার মেজর অ্যাক্সিসটা ভার্টিক্যাল, মানে এইরকম। অবশ্যই এটা একটা টিউব। এর মধ্যে এন সংখ্যক লিকুইড রয়েছে। এইটা মনে করো একটা ফোকাস এস, এইটা মনে করো আর একটা ফোকাস এস টেস্ট। যেহেতু R1 R2 Rn দেওয়া রয়েছে ডিস্টেন্স গুলো, তার মানে এখানে আমাদের পোলার ইকুয়েশন নিয়ে কাজ করতে হবে। হ্যাঁ, আমাকে বলতে পারবে ইলিপসের পোলার ইকুয়েশনটা কেমন হয়? স্যার, এল বাই আর ইজ ইকুয়াল টু 1 প্লাস ই কস থিটা। হ্যাঁ, প্লাসও হয় মাইনাসও হয়, সেটা নির্ভর করছে কার উপর? অ্যাক্সিসটার উপর, তাই না? লেট দা পোলার ইকুয়েশন অফ দা ইলিপস বি এল বাই আর সমান 1 - ই cos θ। তাহলে এখান থেকে r cos θ, সেটার মান কত পাওয়া যাচ্ছে? R - L/, তাই তো? ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের পোলার অ্যাক্সিস, আর এই দিকে ডাইরেক্ট্রিক্স রয়েছে। সো ডাইরেক্ট্রিক্স থেকে দূরে সরে যাচ্ছে, সেই কারণে মাইনাস হচ্ছে। ঠিক আছে। ওকে। এইবার এর মধ্যে লিকুইড গুলো রয়েছে, তো লিকুইডের যে সেপারেশন পয়েন্ট সেগুলোকে আমি নাম দিচ্ছি। এইটা মনে করো A1, এইটা মনে করো A2। A1 থেকে A2-র মধ্যে একটা লিকুইড রয়েছে, এটা মনে করো A3। A2 থেকে A3-র মধ্যে আরো একটা লিকুইড রয়েছে, এটা মনে করো A4। বুঝতে পেরেছো? এটা মনে করো A5। এইভাবে টোটাল n সংখ্যক লিকুইড মনে করো এইখানে গিয়ে শেষ হচ্ছে। মানে এই জায়গাটাই n তম লিকুইড রয়েছে, এই জায়গাটাই ফার্স্ট লিকুইড রয়েছে। বোঝা গেছে? তাহলে আমি যদি ইয়েগুলো দিই, ঘনত্ব গুলো দিই, এটা ρ1, এটা ρ2, এইভাবে লাস্টেরটা হচ্ছে ρn। বুঝতে পেরেছো কথা? লেট A1, A2, etc. An be the points of separation
of the liquids of densities rho 1, rho 2, etc. rho n। তাহলে এখন আমাদের কোয়েশ্চেন অনুযায়ী ফোকাস থেকে A1 পয়েন্টের যে দূরত্ব সেটাই বলা রয়েছে R1। একইভাবে এস থেকে A2 পয়েন্টের যে দূরত্ব সেটা বলা রয়েছে R2। দেন SA1 সেটা হচ্ছে R1, SA2 সেটা হচ্ছে R2, এইভাবে চলবে। লেট PA1, PA2, etc. PAN be the pressure at these points। মানে A1 পয়েন্টে প্রেসারটাকে PA1 ধরে নিলাম, A2 পয়েন্টে প্রেসারটাকে PA2 ধরে নিলাম, এইরকম। আর তার সাথে অ্যাঙ্গেল গুলোও ধরে নাও। অ্যান্ড θ1, θ2, etc. θn be the vectorial angles at this point। তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে θ1, এই অ্যাঙ্গেলটা হচ্ছে θ2। বুঝতে পেরেছো? বাকিগুলো আর দিলাম না, ছবিটা ঘিজিমিজি হয়ে যাবে। তাহলে এইবার আমরা ক্যালকুলেট করছি প্রেসার অ্যাট A2, A2 পয়েন্টে প্রেসার মাইনাস প্রেসার অ্যাট A1, সেটা তাহলে কি হবে? তো প্রেসারের ফর্মুলা অনুযায়ী A2 পয়েন্টে কে প্রেসার দেবে বলতে পারবে? ছবিটা দেখো, A2 পয়েন্টে প্রেসার কে দেবে? তার এক্ষেত্রে মানে দুখানা উপর নিচে দুখানা আছে, রো হুম। ওয়ান আর রো টু। হুম। তাহলে তুমি এই প্রপার্টিটার কথা চিন্তা করে দেখো, এই যে প্রেসারের যে ডিফারেন্স সেটা ওদের মধ্যে যে দূরত্ব তার সঙ্গে প্রপোর্শনাল, তাই না? তাহলে 2 নাম্বার প্রপার্টি অনুযায়ী আমরা বলতে পারি এই ডিফারেন্সটা প্রপোর্শনাল টু কি হবে, এদের মধ্যে যে ডিস্টেন্স সেটা। সো ডিস্টেন্সটা আমরা ছবিতে এইভাবে দেখাচ্ছি। A1 থেকে তুমি একটা পারপেন্ডিকুলার টানো, সেটাকে নাম দাও, কি নাম দেবে বলো? A1 ড্যাশ নাম দাও। আর A2 থেকে একটা পারপেন্ডিকুলার টানো, সেটাকে নাম দাও A2 ড্যাশ। তাহলে এটা প্রপোর্শনাল টু হবে A1 ড্যাশ মাইনাস A2 ড্যাশ, বা উল্টোটা, কি তাই তো নাকি? হ্যাঁ স্যার। হুম। আচ্ছা, তাহলে A2 ড্যাশ
সেটার ক্ষেত্রে এটা এরকম লিখলে আরো ভালো হতো, SA2 ড্যাশ মাইনাস SA1 ড্যাশ। তাহলে SA2 ড্যাশ, এই দূরত্বটা কত হচ্ছে দেখো, ভালো করে দেখবে। SA2 A2 ড্যাশ, এই ত্রিভুজটা নাও, এই ত্রিভুজটার ভূমি হচ্ছে SA2 ড্যাশ। তো সেটা কি হবে? সেটা হবে SA2 মানে অতিভুজ ইন্টু কস অ্যাঙ্গেল হচ্ছে θ2। বলো হ্যাঁ কি না? ভূমি সমান কস ইন্টু অতিভুজ, তাই তো? ঠিক একইভাবে SA1 ড্যাশ, সেটা কি হবে? সেটার জন্য আমাদের এই ত্রিভুজটা নিতে হবে, SA1 A1 ড্যাশ। এই ত্রিভুজটার ভূমিটাই হচ্ছে SA1 ড্যাশ। তো সেক্ষেত্রে কি হবে? অতিভুজ মানে SA1 সঙ্গে কস θ1। এটা বুঝতে পারলে হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। হুম। তাহলে মানগুলো বসিয়ে দাও। SA2 মানে হচ্ছে R2 cos θ2, SA1 মানে হচ্ছে R1 cos θ1। প্রপোর্শনাল সাইনটা তুলতে গেলে আমাদেরকে একটা কনস্ট্যান্ট নিতে হবে। তো সেই কনস্ট্যান্টটা আমরা এইভাবে নিচ্ছি, G ρ1 নিলাম কনস্ট্যান্টটা। যা ইচ্ছা কনস্ট্যান্ট নেওয়া যেতে পারে, আমরা এখানে G ρ1 নিচ্ছি। G ρ2 নাও এটাকে, G ρ2। ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে পেয়েছিলাম আর কস থিটা মানে R - L/E, সেটা ইউজ করো। তাহলে R2 cos θ2 মানে কি হয়ে যাবে? R2 - L/E। আর এটা হয়ে যাবে R1 - L/E। L/E টা কেটে যাচ্ছে, তো আফটার সিম্পলিফিকেশন আমরা পাচ্ছি G ρ2 R2 - R1 এইটুকু বুঝে গেলেই অঙ্ক শেষ, আর কিছু নেই। তাহলে সিমিলারলি আমাকে বলো PA3 মাইনাস PA2 সেটা কি আসবে? একদম ফাইনাল অ্যান্সার বলো। বলো, G ρ3 তার সঙ্গে কি থাকবে? R3 মাইনাস R2/E। হুম, এইভাবে চলবে। একদম লাস্টেরটা PA1 মাইনাস PAN, সেটা তাহলে কি হবে? G ρ1 R1 - RN/E। এইবার এই সমস্ত গুলোকে তুমি যোগ করে দাও, এটা 1 নাম্বার দাও, এটা 2 নাম্বার দাও, এটা n নাম্বার দাও। এই n সংখ্যক টার্ম বা n সংখ্যক ইকুয়েশন যোগ করে দাও। তাহলে লেফট সাইডটা কেটে গিয়ে সব জিরো হয়ে যাচ্ছে না? রাইট সাইড থেকে G/E কমন নিলে পড়ে থাকছে এইরকম।
g/ইটাকে বাঁ দিকে পাঠিয়ে দাও। এবার এক কাজ করো, r1 কমন নাও। তাহলে r1 এর সঙ্গে আছে ρ1, আর এখানেও দেখো একটা r1 আছে, মানে ρ3। না, এটা r1 কেন, এটা r2 হবে তো। এই r1টা আছে, মানে -√। ঠিক একইভাবে r2 কমন নিলে কি পাবে, ρ2 -√3। এইভাবে স্যার বলছি চলবে। মানে এখানে তো ফাইনাইট সংখ্যক আছে, তাহলে এখানে মানে প্লাসের পর ডট ডট দেখা কি যাবে এক্ষেত্রে? হ্যাঁ, লাস্ট টার্মটা এরকম হবে, r n ρn -ρ1। লাস্ট টার্মটা আমি আর লিখিনি ওখানে, ঠিক আছে, লাস্ট টার্মটা লিখিনি। হয়ে গেল প্রমাণ, বোঝা গেল একই না? হ্যাঁ স্যার। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের এবছর আসার চান্স রয়েছে। এই অঙ্কটা, আরেকটা অঙ্ক আমি করাবো, এই দুটোর মধ্যেই একটা আসবে, আশা করা যায়। তাহলে এই চ্যাপ্টার থেকে আমাদের দুটো অঙ্ক হলো, আরো দুটো অঙ্ক আমি করাবো। করিয়ে বাকি অঙ্ক কোনটা কোনটা বই থেকে করতে হবে সেগুলো আমি নেক্সট দিনই বলে দেবো, ঠিক আছে? সেগুলো তোমরা বাড়িতে আস্তে আস্তে প্র্যাকটিস করবে, দিয়ে আমরা পরের চ্যাপ্টারে চলে যাব। আজকে যতটুকু পড়ালাম বুঝতে পেরেছো তো নাকি? হ্যাঁ স্যার। হুম। আজকে আর বই থেকে এক্সট্রা কিছু করার দরকার নেই, যেগুলো করালাম সেগুলোই রিভিশন দেবে। নেক্সট দিন আমি বলে দেবো বই থেকে কোন কোন অঙ্কগুলো করবে, ঠিক আছে? এবং এই চ্যাপ্টারের আরো দুটো অঙ্ক আমি করাবো ক্লাসে, তারপর পরের চ্যাপ্টারে যাব। আর থিওরি তো বললামই, আসার মতো একটাই রয়েছে, প্রথমে যেটা করালাম। তবে বাকি থিওরি গুলো একটুখানি পড়তে পারো। তোমাদের পরীক্ষা মোটামুটি কখন হতে পারে, কোনো আইডিয়া আছে? পরীক্ষা স্যার মে মে মাসের দিকে, মে মাসের শেষের দিকে বা জুন মাসের শুরুর দিকে চান্স। ওই মে জুনের দিকে চান্স আছে, তাই তো? ঠিক আছে, তাহলে রেখে দাও। নেক্সট দিন আবার আমরা এরপর থেকে কন্টিনিউ করব।